আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমরা গত ক্লাসে হুডস্টোন ব্রিজের সকল থিওরি এবং মোটামুটি বেসিক খুব ভালোভাবে পড়ে আসছিলাম এবং বেসিক লেভেলের কিছু অঙ্কও সেখানে দেখে আসছিলাম। ওকে, সো বোর্ডের কোনো কোশ্চেন আমরা সলভ করতে পারি নাই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিল ওই জন্য। সো আজকে আমরা হুডস্টোন ব্রিজের সাথে রিলেটেড বোর্ডে আসা যে সকল প্রশ্ন মোটামুটি সেখান থেকে এই দুইটা প্রশ্ন পিক করলাম, যেগুলো অনেকের কাছে কঠিন লাগে, বিশেষ করে যে রাজশাহী বোর্ড 23-এর এই প্রশ্নটা অনেকের কাছে কঠিন মনে হয়, এবং এই দুইটা পারলে মোটামুটি হুডস্টোন ব্রিজ রিলেটেড যেসব প্রশ্ন আসতে পারে সেগুলো সলভ করা যাবে। ওকে, একই প্যাটার্নের প্রশ্ন আসবে। তো এটা ঢাকা বোর্ড 23 আর এটা রাজশাহী বোর্ড 23। প্রথমে আমরা এটা সলভ করি। দেখেন, খুবই সিম্পল জিনিস, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে মানে কারশফের ফর্মুলাটা যেহেতু পড়াই নাই, সো কারশফের সূত্রের সাথে মিলাইয়া হুডস্টোন ব্রিজের কিছু প্রশ্ন আসতে পারে, সেগুলো আমি এখানে দেখাইতে পারতেছি না, সেজন্য দুঃখিত। হয়তো অন্য কোনো ভিডিওতে যখন আমি কারশফের সূত্র আলোচনা করব সেখানে সেটার সাথে রিলেটেড হুডস্টোন ব্রিজের সংক্রান্ত ছোট্ট কিছু প্রশ্ন আসতে পারে আর কি, যে গ নাম্বারে কারশফের সূত্র দিয়ে দিবে আর ঘ নাম্বারে আপনাকে হুডস্টোন ব্রিজ সংক্রান্ত একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, সেগুলো আমরা অন্য ভিডিওতে দেখব। আপাতত শুধুমাত্র হুডস্টোন ব্রিজ সংক্রান্ত এই দুইটা প্রশ্ন আমরা দেখি, যেগুলো বোর্ডে আসার জন্য বেশ পপুলার অঙ্ক। ওকে, তো আসেন প্রথমে এটা দেখি। এখানে বলছে যে এই যে খামের মতো এই যে চতুর্ভুজ ট্রাইঅ্যাঙ্গেল দেখলেই আমাদের মনে পড়ে যায় হুডস্টোন সাহেবের কথা, তাই না? তাহলে এটা হুডস্টোন ব্রিজ। তার আগে বলতেছি, যারা আগের ক্লাসটা দেখেন নাই, আপনাদেরকে বলতেছি আগে ওই ক্লাসটা দেখে আসেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমরা ওখানে বেশ 4টা চেহারার কথা বলছিলাম, যে হুডস্টোন ব্রিজ 4টা চেহারায় আসতে পারে। তো এখানে আমরা দেখতেছি আমাদের বেসিক যে চেহারাটা সেই চেহারায় আছে। ওকে, তাইলে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা খুবই খুশি যে আমাদের চিনতে পারছি আমরা এটা হুডস্টোন ব্রিজ। ভালো কথা। ওকে, এখন আসে, বলছে কি, জি বিচ্ছিন্ন অবস্থায়, মানে গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায়, অর্থাৎ এই যে মাঝে যে গ্যালভানোমিটার আছে সেটা বিচ্ছিন্ন অবস্থায়, মানে সেটাকে খুলে ফেলতে হবে। বিচ্ছিন্ন মানে কি? খুলে ফেলতে হবে। তো খুলে ফেলি আমরা, কোনো সমস্যা নাই, খুলে ফেললাম, গ্যালভানোমিটার নাই। বিচ্ছিন্ন অবস্থায় বর্তনীর প্রবাহ মাত্রা, মানে কি পরিমাণ কারেন্ট যাবে, এই যে এই দিক থেকে কি পরিমাণ কারেন্ট বের হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? সিম্পল 9-10-এর অঙ্ক। খেয়াল করেন তো, 8 এবং 16 উপরের একটা সিঙ্গেল লাইনে আছে না? দেখেন, গ নাম্বারের আমরা সলভ করতেছি। গ নাম্বার দেখেন তো, 8 এবং 16 এই দুইটাকে এরকম বাঁকা হয়ে আছে, তো বাঁকাটাকে আমি জাস্ট ধরে সোজা করে ফেললাম। জাস্ট ধরে আমি কি করলাম? সোজা করে ফেললাম। 8 এবং এখানে আছে 16, এই যে সোজা করে ফেললাম। 24 আর 32 এই যে এরকম কোনাকুনি আছে, এটাকে ধরে আমি সোজা করে ফেললাম। এই যে ধরে আমি কি করলাম? সোজা করে ফেললাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে এখানে কত? 8, এখানে কত? 16, এখানে 24, এখানে কত আছে? 32, তাই না? আর কি আছে? এখানে একটা ব্যাটারি আছে 0.5 ওহম অ্যান্ড ইএমএফ দেওয়া আছে 12 ভোল্ট। তাহলে এখন বলেন উপরের দুই লাইন কিভাবে আছে? শ্রেণীতে পাশাপাশি একটার পর একটা শ্রেণীতে, তাইলে 8 এবং 16 শ্রেণী সমবায় কত হয়? 16 আর 8 কত হয়? 16 আর 4 হয় 20 আর 4 হয় 24। তাইলে উপরের লাইনে কত রোধ পাইলাম আমরা? 24। তাইলে উপরের লাইনে রোধ 24, নিচের লাইনের রোধ কত হয় দেখেন তো? যে 24 আর 32, 4 আর 2 6, 3 2 5, 56। তাহলে এই দুই লাইন আবার কিভাবে আছে? সমান্তরালে না? উপরে 24, নিচে 24 আর 32 মিলে হয়েছে কত? 56। এই দুইটা আবার আছে কত রোধের সাথে কানেক্ট, সরি কত ব্যাটারির সাথে কানেক্টেড? ই এর মান 12 এবং আর এর মান ছোট হাতের আর, অভ্যন্তরীণ রোধ আছে 0.5। আচ্ছা, 24 এবং 56 কিভাবে আছে? 24 এবং 56 কিভাবে আছে? প্যারালালে আছে, সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে তাদের তুল্য রোধ কত হবে? আর পি ইকুয়ালস টু 1/56 প্লাস 1/24 ইনভার্স 1। এখানে একটা ফর্মুলা আছে, গুণফল বাই যোগফল, শর্টকাট সূত্র, কিন্তু সমস্যা হলো আমার কাছে এখন ক্যালকুলেটর নাই। সো হোয়াট ক্যান আই ডু? ওকে, এটার অ্যান্সার আসবে 17.75। তুল্যরোধ পেয়ে গেলাম আমরা। 24 এবং 56 তুল্যরোধ হলো 17.75। তাহলে এই দুইটা মিলে একটা হয়ে গেল, তাহলে আমাদের তুল্যরোধ কত হয়ে গেছে? 17.75। ঠিক আছে না? এখন পরীক্ষায় কি আপনি এইভাবে লিখবেন না? পরীক্ষায় আপনাকে কিভাবে লিখতে হবে সেটাও একটু বলে দিই। অনেকের ঝামেলা হয় যে ভাই অঙ্ক তো বুঝছি, কিন্তু খাতায় লিখবোটা কতটুকু বা কী লিখব? সো পরীক্ষার খাতায় আপনি লিখবেন, এই যে বুঝে গেছেন না 8 এবং 16 যে শ্রেণীতে আছে, তাহলে আপনি লিখবেন
8 ওহম এবং 16 ওহম রোধ শ্রেণীতে 8 ওহম এবং 16 ওহম রোধ শ্রেণীতে আছে, তাইলে RS1 ইকুয়ালস টু 8 প্লাস 16 ইকুয়ালস টু হবে 24 ওহম। আবার নিচের যে দুইটা আছে 24 এবং 32, 24 ওহম এবং 32 ওহম শ্রেণীতে আছে, তাহলে RS2 ইকুয়ালস টু হবে 24 প্লাস 32 ইকুয়ালস টু হবে 56 ওহম। এই যে 24 আর 56, চাইলে এই চিত্রটা আপনি এঁকে দিতে পারেন। 24 এবং 56 কিভাবে আছে? প্যারালালি আছে। 24 ওহম এবং সমান্তরালে আছে, সুতরাং তুল্যরোধকে আমরা ইকিউ দিয়ে প্রকাশ করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু, যেহেতু সমান্তরালে আছে তার মানে লিখব কি 1/24 প্লাস 1/56 হোল ইনভার্স, আনসার আসবে 17.75 ওহম। ঠিক আছে, তাহলে আনসার পেয়ে গেলাম আমরা 17.75 ওহম মোট তুল্যরোধ। তাহলে তুল্যরোধ পেয়ে গেলাম। এখন আমরা চাইলে আর একটু চিত্র আঁকাইতে পারি। দেখেন, উপরের এই লাইনে হচ্ছে আমরা তুল্যরোধ পেয়ে গেছি, আর ই কিউ ইকুয়ালস টু হচ্ছে 17.75, আর নিচে এখানে আমাদের মধ্যে আছে একটা ব্যাটারি। এই ব্যাটারির ইএমএফ দেওয়া আছে কত? 12 ভোল্ট, এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.5 ওহম। তাহলে অভ্যন্তরীণ রোধ থেকে কারেন্ট বের করার ফর্মুলা কি? ই ডিভাইডেড বাই তুল্যরোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, তুল্যরোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। তাহলে ই এর ভ্যালু কত? 12, আর ই কিউ কত? 17.75 প্লাস তুল্যরোধ কত? 0.5। আই ইকুয়ালস টু ভি বাই আর না, ওহমের সূত্র আই ইকুয়ালস টু ভি বাই আর। এই যে এটা ভোল্টেজের মতো, 12 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল রোধ, এখানে আছে 17.5, এখানে 0.5, এই যে দুইটা যোগ করে দেবো। তাহলে এখান থেকে আমরা সামথিং কিছু একটা এত এম্পিয়ার আনসার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রথম প্রশ্নের আনসার শেষ। ক্লিয়ার? ওকে, তাহলে প্রথম অংশের আনসার শেষ। এখন আসেন ঘ নাম্বার। শেষ আমাদের কাজ কারবার, মুছে ফেললাম। হ্যাঁ, গ নাম্বার লেখা শেষ। এখন আর চলে যাব আমরা ঘতে। ঘ হচ্ছে কি? ঘ বলছে এক্স রোধটা, এটা হচ্ছে এক্স রোধটি ব্রিজে ব্যবহার করে সাম্যাবস্থা সৃষ্টি করা সম্ভব কিনা। এখন একটু তাকায় দেখেন, ব্রিজ থেকে এখন সাম্যাবস্থায় আছে। গত ক্লাস যদি আপনি করে থাকেন তাহলে আপনার এইটুকু বেসিক আসার কথা। 8 দুগুণে 16 হয়েছে, 24 দুগুণে যদি এখানে 48 হয় তাহলে সাম্যাবস্থায় আসবে। যেহেতু এখানে 48 নাই, সো এটা সাম্যাবস্থায় নাই, তাহলে ব্রিজটা এখন সাম্যাবস্থায় নাই। আমাদেরকে বলছে এক্স রোধটা ব্রিজে ব্যবহার করতে হবে, ব্রিজের কোনো একটা বাহুতে এটা ব্যবহার করব, করে আমাকে সাম্যাবস্থায় নিতে হবে। আমি দেখতেছি আমরা সাধারণত চতুর্থ বাহুতে ব্যবস্থা নেই, চতুর্থ বাহু হচ্ছে এটা। তো এখানের মধ্যে যদি আমি এই 16টা অ্যাড করি তাহলে দেখেন তো 32 প্লাস 16 যদি শ্রেণীতে অ্যাড করি তাহলে কত হয়? 32 আর 6 আর 2 হয় 8, 3 আর 1 হয় 4, 48 হয় না? 24-এর ডাবল 48 না? দেখেন তো, 8-এর ডাবল 16, 24-এর ডাবল 48, 16 যদি এখানে আসে তাহলে এই বাহুতে 48 হয়, তখন এটা 24-এর ডাবল হয়, ফলে তখন সাম্যাবস্থা সৃষ্টি হবে। তার মানে আমি বলতে পারি যে এক্স বাহুটাকে যদি চতুর্থ বাহুতে, এক্স রোধকে যদি চতুর্থ বাহুতে সংযুক্ত করি, দেখেন এক্স রোধকে চতুর্থ বাহুতে সংযুক্ত, আচ্ছা এটা না, দেখেন ব্রিজটি সাম্যাবস্থায় রাখলে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হতে হবে। ওকে, পি এর মান কত? প্রথম বাহুতে আছে 8, কিউ এর মান কত? 16, ইকুয়ালস টু আর এর মান কত? 24। তাহলে এস এর মান কত হওয়া লাগবে? কাটাকাটি করেন, 1 থাকে উপরে, তাহলে এস ইকুয়ালস টু 24, সরি 24 গুণে 48 হতে হবে। তাহলে চতুর্থ বাহুতে কত রোধ হওয়া লাগবে? 48, আছে কত? 32। এখন দেখেন এক্স রোধটি চতুর্থ বাহুতে যুক্ত করলে মোট রোধ হয় আগে আছে 32 প্লাস এখন কত? 16 ইকুয়ালস টু 48, যা এস এর
সমান, তো এস এর সমান যদি হয়ে যায় তার মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়ে গেছে, আর আর বাই এস হয়ে গেলে সাম্য অবস্থায় হয়ে যাবে। এস এর সমান, সুতরাং সুতরাং এক্স রুটটি চতুর্থ বাহুতে সংযুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় আসবে বা সাম্য অবস্থায় আনা সম্ভব। ঠিক আছে, এই লাইনটা লিখে দেবেন। এখন যদি চিত্র বলে তাহলে চিত্র দিতে পারেন, চিত্র না বললে চিত্র দেওয়ার দরকার নেই। চিত্র যদি চায় তাহলে কি করবেন, চতুর্থ বাহুতে এখানে 32 আছে না, এখানে হচ্ছে 32 আছে, তার পাশে হচ্ছে আবার এই যে 16টা অ্যাড করে দিলেন, শেষ, আর কিছু না। ওকে, তাহলে কত সহজ অঙ্ক না, এই যে এইগুলা বাচ্চা কাচ্চাদের অঙ্ক না, এগুলা সহজ অঙ্ক, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম। এখন আপনারা যাতে চিত্র দেখে ভয় না পান এই জন্য হচ্ছে চিত্র থেকে অঙ্ক করাচ্ছি, তা না হলে আগের ক্লাসে আমরা যা পড়ছি তা দিয়েই এটা সলভ করা যায়। ওকে, তাহলে বুঝলাম। এটা ছিল ঢাকা বোর্ড 23-এ আসা প্রশ্ন। দেখেন কত সিম্পল প্রশ্ন। এখন আসেন এটাতে, এটাতে কি বলতেছে, এটা খুবই সুন্দর প্রশ্ন। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা আমি আর একটু এক্সপ্লেন করে ফেলি। এখানে হচ্ছে একটা রোদ আছে, রোদের মাথায় এরকম তীর চিহ্ন দেওয়া আছে, কোনাকুনি কোনাকুনি তীর চিহ্ন দিয়ে রিওস্টেট বোঝায় বা পরিবর্তনশীল রোধ বোঝায়। তার মানে এখানে যে পরিবর্তনশীল রোধটা আছে টি, যেটা এটা ফিক্স রোধ না, এটার মান চেঞ্জ করা যায়, পরিবর্তনশীল রোধ। ওকে, কে দিয়ে বোঝায়, চাবি বা সুইচ, চাবি বা সুইচ। আচ্ছা, এখানে ভালো কথা, সুইচ বা চাবির ক্ষেত্রে বাংলায় যেটাকে আমরা বন্ধ বলি সেটা ইংলিশে বোঝায় অন। আর বাংলায় যদি আমি বলি যে চাবি খোলা অবস্থায় আছে, খোলা মানে হচ্ছে অফ, খোলা মানে হচ্ছে অফ, বন্ধ মানে কি অন। ওকে, বাংলার সাথে ইংলিশের এই ব্যাপারটা একটু মনে রাখি। কারণ এখানে একটা রোধ আছে, পরিবর্তনশীল রোধ, তার সাথে একটা চাবি আছে, ভালো কথা। এখানে আরেকটা রোধ আছে এস, এখানে একটা রোধ আছে যেটার নাম হচ্ছে এম, এখানে একটা রোধ আছে যেটার নাম এম, এখানে একটা রোধ আছে যেটার নাম এন, মাঝে হচ্ছে একটা বাতি আছে, যে মানে একটা লাইট বাল্ব আছে, সেই বাল্বের রোধ হচ্ছে বিসহ। এখন দেখেন তো, এটা দেখে আপনার কি মনে হয়, হুডস্টোন ব্রিজ না? 1 2 3 4, মাঝে একটা রোধ আছে, গ্যালভানোমিটার। ওই যে আমরা গত ক্লাসে 4টা চেহারার কথা বলছিলাম, এটার সেকেন্ড চেহারা না এটা? ওকে, আগের ক্লাস যদি দেখে থাকেন তাহলে মনে পড়বে, এটা হচ্ছে সেকেন্ড চেহারা। হুডস্টোন ব্রিজের সাথে এটার কোনো একটা সম্পর্ক আছে, এতটুকু আমরা কনফার্ম। ভালো কথা, হুডস্টোন ব্রিজ পরীক্ষার প্রশ্নে দেখা মাত্র আমরা খুশি হয়ে যাওয়ার কথা, কারণ আমাদের কাছে কি আছে, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। ওকে, এখন আসেন এম এন এবং এস, তিনটা রোধ যথাক্রমে তাদের মান কি কি দেওয়া আছে দেখেন। 18, তাদের মান, এম এর মান কত দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা লিখে ফেলি। এম এর মান, এন এর মান এবং এস, 18 36 40, 18 36 40। তাহলে এম এর মান হচ্ছে 18, এটা হচ্ছে 36, আর এইখানে হচ্ছে 40 ওহম রোধ আছে। ভালো কথা, টি রোধটা হচ্ছে পরিবর্তনশীল, রিওস্টেট। ওকে, প্রাথমিক অবস্থায় চাবি খোলা রেখে, চাবি খোলা রেখে, হোয়াট ডু ইউ মিন বাই খোলা রেখে? খোলা মানে কি, অফ, তার মানে চাবিটা কি অফ, চাবি কি অফ। চাবি অফ রেখে 2 সেকেন্ডে, এটা কিসের মান, টি এর মান, 2 সেকেন্ডে বাতি কর্তৃক উৎপন্ন তাপ হিসাব করা হয়। প্রশ্ন করছে উৎপন্ন তাপ কত হিসাব করা হয়েছিল, বা প্রাথমিক অবস্থায় উৎপন্ন তাপ কত, প্রাথমিক অবস্থায় বাল্বটা থেকে কত তাপ নির্গত হলো, যে কোনোভাবে বলতে পারে। ওকে, আসেন গ নাম্বারটা আমরা সলভ করি। উৎপন্ন তাপ, এখন উৎপন্ন তাপ কিভাবে হিসাব করা হয়, জুলের সূত্র। উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ হচ্ছে জুলের সূত্র থেকে এইচ ইকুয়ালস টু আমরা জানি আই স্কোয়ার আর টি, যেখানে আই হচ্ছে যে হিট রিলিজ করতেছে তার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, তার রোধ, এবং কত টাইম ধরে হিসাব করতেছি আমরা। তাহলে টাইম কত সেকেন্ড ধরে, 2 সেকেন্ড ধরে, এবং সেটাকে এটা বাল্ব, এই যে বাল্বের থেকে রোদ মানে কি বলে হিট বের হচ্ছে, তাই না? তাহলে বাল্বের জন্য, বাল্ব থেকে যে হিট বের হচ্ছে সেটা আমরা হিসাব করতেছি, বাল্বের রোদ দেওয়া আছে 20। তাহলে আর জানি, এটা জানি, আর বাকি আছে কি আই, আই মানে কি কারেন্ট, বাল্বের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট আসছে সেই কারেন্টটা আমাদের বাহির করিতে হইবে যখন চাবি খোলা বা চাবি অফ। চাবি যদি অফ থাকে, এই লাইনটা যদি অফ থাকে, চাবি অফ মানে লাইন কাটা, চাবি অফ মানে কি লাইন কাটা, তাহলে এই লাইনটা কাটা, এই লাইন যদি কাটা থাকে তাহলে এই দিক থেকে যে কারেন্ট আসতেছে এখানে আসলো, আসার পরে সে কি এদিক দিয়ে যাবে, যাবে না, এই লাইন তো কাটা, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, পুরো কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে না, পুরো কারেন্টটা এই যে এখানে আসলো, আসার পরে লাইন পাইছে দুইটা, উপরের লাইন দিয়ে কিছু কারেন্ট যাবে সেটাকে বললাম I1, নিচের লাইন দিয়ে কিছু কারেন্ট যাবে সেটাকে বললাম I2। তাহলে I1 আসার পরে এই লাইন তো কাটা, এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, ফলে এই দিক দিয়ে পুরো I1টা এই দিক দিয়ে চলে যাবে, তারপরে এখানে আসবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা সার্কিটকে সহজ করে এখানে আঁকাই, দেখেন তো, এটা তো আমার নাই, এটা তো নাই, দেখেন আমি সার্কিটটাকে সহজ করে আঁকাই। এখানে হচ্ছে আমার সেই বাল্বটা,
এইটা হচ্ছে আমার এস, এস, দিস ইজ ইউর এম, দিস ইজ ইউর সার্কিট। ওকে, আমি কি করছি, শুধু এই লাইনটা সরাই দিছি, এই যে এখানে যে লাইনটা ছিল সেই লাইনটা সরাই দিছি। এখন ঘটনা হচ্ছে এই লাইনটা কি বাঁকা করে এরকম দেওয়ার দরকার আছে? আমি সোজা লাইন টানতে পারি না? অথবা দেখেন তো, এই যে এদিক থেকে ঘুরাইয়া এখানে নাই না, আমি ডিরেক্ট এটাকে এরকম সোজা করে দিতে পারি না? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখানে আসার পরে লাইন কয়টা? দুইটা লাইন হয়েছে না? এদিক থেকে কারেন্ট আসতেছে কত? আই। এখানে আসার পরে এই যে এদিক দিয়ে লাইন কারেন্ট আসতেছে আই। এখানে আসার পরে উপরের লাইনে কারেন্ট গেছে I1, নিচের লাইনে কারেন্ট গেছে কত? I2। কয়টা ভাগে ভাগ হয়েছে? দুইটা ভাগে ভাগ হয়েছে। লাইন কয়টা হয়েছে? দুইটা হয়েছে। লাইন কয়টা হয়েছে? দুইটা হয়েছে। দেখেন তো, আমি যদি এই জিনিসটাকে, এই যে দ্বিতীয় যে লাইনটা, এই লাইনটাকে যদি আমি নিচে আঁকি, আপনি কি রাগ করবেন? এটাকে যদি আমি এইরকম একটু নিচে আঁকি, রাগ করার তো কথা না। এটাকে যদি একটু নিচে আঁকি, রাগ করার কথা না। তাহলে এই লাইন এবং এই লাইন কি হয়ে গেল? প্যারালাল হয়ে গেল। এই লাইন এবং এই লাইন কি হয়ে গেছে? প্যারালাল হয়ে গেছে না? তাহলে এখন খেয়াল করেন তো, উপরের লাইন দিয়ে কারেন্ট গেছে I1, নিচের লাইন দিয়ে কারেন্ট গেছে I2। এইটা এবং এটা একই লাইনের উপরে আছে না? এইটা এবং এটা, এটাকে যদি আমি এখান থেকে সরাইয়া, এটাকে যদি আমি এখান থেকে সরাইয়া এখানে যদি বাল বাকি, আপনাকে রাগ করবেন? রাগ করার কথা না, কারণ দুইটা একই লাইনের মধ্যে আছে। তাহলে দেখুন এখন সিম্পল হয়ে গেল না? উপরের লাইনে বাল্ব আছে এবং এস আছে, নিচের লাইনে এন আছে। বলেন এই দুইটা কিভাবে আছে? শ্রেণীতে আছে। এই দুইটা যদি শ্রেণীতে থাকে, তাহলে এটার মধ্যে রোধ আছে কত? 20। এটার মধ্যে রোধ আছে কত? এস এর মধ্যে রোধ আছে 40। এটার মধ্যে রোধ আছে কত? 36। এম এর মধ্যে রোধ আছে কত? 18। এখন আপনি হিসাব করেন তো, এগুলো 9, 10 এর কার্বন না? এখানে 40 আর 20 টোটাল তুল্য রোধ কত হয়? 40 আর 20 শ্রেণীতে আছে, 40 আর 20 হলো 60। নিচের লাইনে আছে 36, 60-এর সাথে 36 সমান্তরালে, 60 আর 36 মিলে যা হবে তার সাথে 18 শ্রেণীতে, তাই না? তাহলে আসেন, এই সূত্র দিয়ে অঙ্ক করব আমরা, কিন্তু আমাদের আই এর মান জানা নাই, এই জন্য আমরা আই আগে বের করতেছি। ওকে, আমাদের কি লাগবে এখন? আই এর মান লাগবে, কারেন্ট লাগবে। এই কারণে আমরা এখন কারেন্ট বের করতেছি। কারেন্টের জন্য আমার কি লাগবে? তুল্যরোধ লাগবে। কারেন্টের জন্য কি লাগবে? তুল্যরোধ লাগবে। তাহলে এই সার্কিটটাকে আমি হচ্ছে যদি একটু পরিচিত করার চেষ্টা করি, এই লাইনটাকে যদি উপরে উঠাই দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখানে রোধ আছে কত? 18। তাহলে এখন আমাদের পরিচিত হয়ে গেছে, এখানে 20, এখানে 40, এই দুইটা আছে শ্রেণীতে। তাহলে দেখেন তো, বাতি এবং এস আছে কিভাবে? শ্রেণীতে। তাইলে তাদেরকে নাম দিলাম RS1। তাইলে কত হবে? 20 প্লাস এস এর মান হচ্ছে 40 ইকুয়ালস টু টোটাল হইল কত? 60 ওহম। তারপর নিচের লাইনে এন, এনটা কিভাবে আছে? এন এর সাথে এই উপরের লাইনে যে RS1 বা RS, উপরের লাইনের RS নিচের এন এর সাথে সমান্তরালে আছে। তাহলে লিখি RS এবং এন সমান্তরালে। তাহলে তাদের RP কত হবে? 1/RS plus 1/N whole inverse. That means 1/RS এর মান হচ্ছে 60 আর 1/36 whole inverse. The answer is 60 আর 36 না? Twenty-two point five. 22.5 ওহম। তাহলে আরপি এর মান কত পেয়ে গেছি আমরা? 22.5। আরপি ইজ 22.5। এখন আরপির মান যদি 22.5 হয়, তাহলে কি হলো? এই দুইটা মিলে কত হয়ে গেছে? তাহলে 22.5। এই দুইটা মিলে একটা হয়ে গেছে। এই আরপির সাথে এই এমটা কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে আরপি এর সাথে আরপি এবং এম শ্রেণীতে আছে। তাহলে তুল্যরোধ আর ইকিউ, ইকিউ মানে তুল্যরোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি হবে? আরপির সাথে এই দুইটা মিলে যে আরপি, তার সাথে এমটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে আরপির ভ্যালু হচ্ছে 22.5 প্লাস এম এর ভ্যালু হচ্ছে 18। তাহলে কত আসে? কতর সাথে কত? 18 প্লাস 22.5 হচ্ছে 40, 40.5।
40.5 ওহম হচ্ছে কি তুল্য রোধ, 40.5 হচ্ছে আমাদের তুল্য রোধ। ভেরি গুড। তাহলে এখানে আমরা ভোল্টেজ পেয়ে গেছিলাম কত, 12 ভোল্ট, কোনো অভ্যন্তরীণ রোধ নাই, ভালো কথা। তাহলে তুল্য রোধ পেয়ে গেছি আমরা, তুল্য রোধ। এখন আমরা তড়িৎ প্রবাহ বের করি। তড়িৎ প্রবাহ, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ I ইকুয়ালস টু কী হবে, V ডিভাইডেড বাই তুল্য রোধ। ভোল্টেজের মান কত দেওয়া আছে প্রশ্নে, 12, তুল্য রোধ পাইছি কত, 40.5। তাহলে 0.296, 0.296 এম্পিয়ার। এটা হচ্ছে কি বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, যেটা এই যে এখান থেকে বের হয়েছে 0.296। এখন এটাই কি আমার আই না, আমার বের করতে হবে এইটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে। বাল্বের কারেন্ট আমরা বের করব, কারণ আমরা হিসাব করতেছি কি বাল্বের থেকে কি পরিমাণ হিট বের হয়েছে, তাহলে বাল্বের মধ্যে দিয়ে যে কারেন্ট বের হয়েছে সেটা বের করতে হবে। এখন আমি যদি বলি এই দিক থেকে কারেন্ট আসছে আই আই, এখানে আসার পরে দুই ভাগ হয়েছে, উপরের ভাগ দিয়ে গেছে I1, নিচের ভাগ দিয়ে গেছে I2, তাহলে এই যে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে I1। তাহলে আমার কিসের মান বের করতে হবে এখন, I1 এর মান বের করতে হবে, I1 এর মান বের করতে হবে। এখন আমরা কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল আমরা পড়ছি, তাই না? কারেন্ট ডিভাইডার রুলের সাথে কি পড়ছি আমরা, ভোল্টেজ ডিভাইডার রুল। এখন সেটা আমি এখানে বলতে চাচ্ছি না, অথবা রুল ছাড়াও আপনি বের করতে পারেন, যেহেতু আমি ওই জিনিসগুলো পড়াই না এই জন্য আমি ওদিকে ডিটেলসে যাচ্ছি না। কারেন্ট ডিভাইডার রুল আমি চাইলে এখানে ব্যবহার করতে পারি, অথবা ম্যানুয়ালি যদি করি আমি ম্যানুয়ালিও করা যাবে, সেই ক্ষেত্রে একটু লম্বা হয়ে যাবে, অনেকে পেঁচে লেগে যাবে। আমি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতেছি, কারেন্ট ডিভাইডার রুল। তাহলে কারেন্ট ডিভাইডার রুল আমাদেরকে কি বলে, I1 ইকুয়ালস টু কি, যেই লাইনের কারেন্ট বের করতেছি তার বিপরীত লাইনের রোধ, সেটা হচ্ছে কত 36, ডিভাইডেড বাই নিচে হচ্ছে এই দুই লাইনের রোধের যোগফল। তাহলে নিচে আছে 36, উপরে আছে 40 আর 20 80, মানে 60। তাহলে 36 আর 60, তাহলে 36 প্লাস 60 ইন্টু মেইন কারেন্ট I। মেইন কারেন্টের মান কত, এই যে এটা মেইন কারেন্টের মান 0.296। ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করছি, আর কিছু না। তাহলে কত আসে আনসার, (0.111 I1 এর মান পেয়ে গেছি আমরা 0.111। তার মানে উপরের লাইন দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে 0.111। উপরের লাইনের মধ্যে কি আছে বাল্ব, তার মানে বাল্বের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট গেছে 0.111। তাহলে অতএব উৎপন্ন তাপ H ইকুয়ালস টু I1 স্কোয়ার আর টি। I1 এর মান কত 0.111 স্কোয়ার ইন্টু আর, বাল্বের রোধ কত 20, ইন্টু কত সময় ধরে হিসেব করতে বলছে 2 সেকেন্ড, যাহা আসবে তত জুল আনসার। ঠিক আছে, সিম্পল অঙ্ক, বোঝা গেল কিনা, সিম্পল না? ভেরি গুড, আমরা চলে যাই পরের প্রশ্নে। বুঝলাম। ওকে, পরের প্রশ্নে আছে, চাবি বন্ধ অবস্থায় চাবি বন্ধ অবস্থায়, চাবি বন্ধ, বন্ধ মানে কি, বন্ধ মানে অন, চাবি অন অবস্থায় টি রোধে, মানে এই রোধের মধ্যে কি ব্যবস্থা নিলে। এখন এইটা পরিবর্তনশীল রোধ, এইখানে তুমি ব্যবস্থা কি নিতে পারবা, ব্যবস্থা হচ্ছে তুমি রোধ চেঞ্জ করতে পারবা, তোমার ইচ্ছা মতো রোধ সেট করতে পারবা, তুমি যে রোধ চাও সেই রোধটা এখানে বসাইতে পারবা, এটাই তুমি করতে পারবা, আর কিছু করতে পারবা না। তাহলে চাবি বন্ধ অবস্থায় টি রোধে কি ব্যবস্থা নিলে, মানে টি রোধে কত রোধ সেট করলে উৎস থাকা সত্ত্বেও, ইম্পর্টেন্ট কথা, উৎস থাকা সত্ত্বেও, উৎস মানে কি ব্যাটারি, উৎস মানে কি ব্যাটারি থাকা সত্ত্বেও বাতিটি নিভে যাবে বা বাতিটি জ্বলবে না। এই বাতিটা কি গ্যালভানোমিটারের জায়গায় আছে না, হুইটস্টোন ব্রিজের কথা কল্পনা করেন, এটা কি গ্যালভানোমিটার না? এখন আমরা চাচ্ছি যে এই বাতিটা না জ্বলুক বা বাতিটা নিভে যাক। নিভে যাক মানে কি, এই লাইন দিয়ে কোনো কারেন্ট না আসুক,
এই লাইন দিয়ে যদি কোনো কারেন্ট না আসে মানে ব্রিজটা সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ আমরা চাচ্ছি বাতি নিভে যাবে বা বাতি জ্বলবে না। বাতি জ্বলা মানে বাতির ভিতর দিয়ে কোনো কারেন্ট আসবে না। বাতির ভিতর দিয়ে কারেন্ট না আসা মানে এই ব্রিজটা সাম্যাবস্থায় থাকা। সাম্যাবস্থায় থাকতে হইলে P/Q = R/S হওয়া লাগবে, তাই কিনা? তাহলে আপনি এখানে ঘ নাম্বারের আগে আপনি যে বিষয়টা বুঝছেন সেই বিষয়টা বোঝানোর জন্য টিচারকে বুঝাইতে হবে যে আপনি বুঝছেন। কেমনে বুঝাবেন? আপনি এখানে লিখবেন যে উৎস থাকা সত্ত্বেও বাতি জ্বলবে না যদি বাতির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়, অর্থাৎ ব্রিজটি সাম্যাবস্থায় থাকে। উৎস থাকা অবস্থায় বাতিটি জ্বলবে না যদি বাতির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা শূন্য হয়, অর্থাৎ ব্রিজটি সাম্যাবস্থায় থাকে। এক্ষেত্রে P/Q = R/S হয়। কিন্তু আপনার এখানে কি PQRS আছে? আপনার এখানে নামকরণ কি এভাবে আছে? নাই। আপনি মনে মনে চিন্তা করবেন এটা আপনার P, এটা Q, এটা R, এটা S। এটা যে কি বলে হুইটস্টোন ব্রিজ, এটা বুঝবেন কিভাবে? গত লেকচারে আমরা চেহারার কথা বলছিলাম, 3-4টা চেহারা হইতে পারে। এটা হচ্ছে সেকেন্ড চেহারা, তাই না? তাহলে এটা P, এটা Q, এটা আপনার R, এটা হচ্ছে কি S। তাহলে আপনি উপরে ওই লাইন লিখবেন। এই ক্ষেত্রে লিখে এইটা লেখার দরকার নাই। এই ক্ষেত্রে আপনি কি লিখবেন? আপনার কাছে P/Q = R/S লাগবে। তো আপনার কাছে P বলতে কত আছে? T / Q বলতে কত আছে? S R বলতে কত আছে? M S বলতে কত আছে? চতুর্থ বাহু N। ওকে, এখন তাহলে এখানে আপনার ব্যবস্থা নেবেন কোথায়? টি রোধের মধ্যে ব্যবস্থা নেবেন, অর্থাৎ টি এর মান আপনি বের করবেন, বাকি মানগুলো বসাই দিবেন। তাহলে টি এর মান কত সেটা আপনাকে বের করতে হবে। এস এর মান কত? 40 মানে চাবি বন্ধ মানে কি অন আছে, এটা অন রাখা অবস্থা, মানে এটাকে হিসাবে নিতে হবে, বুঝছেন? এটাকে হিসাবে নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে T/40 M এর মান কত? 18, N এর মান কত? 36। 18কে এটা কাটেন, 36কে, তাহলে 18 দুগুণে 36, তাহলে 2T আসে 40, তাহলে T আসে কত? 20 ওহম। তার মানে আপনি এখানে উত্তর কি লিখবেন? যে যদি টি রোধে 20 ওহম রোধ সাপ্লাই দেওয়া যায়, যদি টি রোধে 20 ওহম রোধ দেওয়া হয়, তাহলে এই ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে এবং তখন বাতির মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ফলে বাতিটি নিভে যাবে। ঠিক আছে না? হ্যাঁ, সিম্পল অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্কগুলা, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ইজি ম্যাথ। এখন আরেকটা টাইপের ম্যাথ যেটা আপনার পরীক্ষায় আসতে পারে, কিন্তু আমি করাবো না। কারণ হচ্ছে কি? কারণ আমি কারশফের ফর্মুলা পড়াই নাই, বা ওয়াই ডেল্টা ফাংশন এসব হাবিজাবি এগুলো পড়াই নাই, তাই না? তো ওগুলো যদিও লাগবে না, আপনি সব কিছু কারশফের সূত্র দিয়ে সলভ করতে পারেন। এখন মনে করেন যে এখানে পি, এখানে কিউ, এখানে আর, এখানে এস, এখানে একটা রোধ দেওয়া আছে বা গ্যালভানোমিটার দেওয়া আছে। এই গ্যালভানোমিটারের আবার একটা রোধ আছে। গ্যালভানোমিটারের রোধ মনে করেন যে 10 ওহম। ওকে, পি এর মান হচ্ছে 10, কিউ এর মান হচ্ছে 20, আর এর মান হচ্ছে 5, এস এর মান হচ্ছে 12। এখন আপনাকে বলছে কি, আপনাকে প্রশ্ন এইভাবে করতে পারে, এটা তো প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু, এটা কি চতুর্থ বাহু। আপনাকে বলতে পারে যে সাম্যাবস্থায় কিউ এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং সাম্যাবস্থা ছাড়া কিউ এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হিসাব করো। অর্থাৎ ব্রিজটা যখন সাম্যাবস্থায় থাকবে তখন কিউ এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা আপনি বের করবেন। আর আরেকটা বলতে পারে ব্রিজটা যখন সাম্যাবস্থায় নাই তখন আপনি কিভাবে এটা হিসাব করবেন। প্রশ্ন কি বুঝছেন? ব্রিজটা যখন সাম্যাবস্থায় থাকবে তখন কিউ বা দ্বিতীয় বাহুর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, আর যখন ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে না তখন দ্বিতীয় বাহুর মধ্যকার প্রবাহ মাত্রার পার্থক্য। তার মানে একবার সাম্যাবস্থায় রেখে কিউ এর মধ্য দিয়ে যে কারেন্ট যায় সেটা হিসাব করবেন, আর একবার সাম্যাবস্থায় নাই ধরে নিয়ে এটার ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় সেটা হিসাব করবেন। এখন বিষয় হইল যে আপনি যখন ধরবেন যে এই টাইপের অঙ্ক বেশ পপুলার অঙ্ক, মানে পরীক্ষায় আসে আর কি অনেক বেশি। এখন আমি হচ্ছে যদি সাম্যাবস্থায় যখন থাকবে তখন আপনি এই অঙ্কটা ইজিলি করতে পারবেন। সাম্যাবস্থায় থাকলে কি হবে? এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই লাইনটাকে আপনি ছিঁড়ে ফেলবেন। এই লাইনটাকে যদি ছিঁড়ে ফেলেন তাহলে উপরে থাকবে কত? উপরের লাইনে 10, আর এখানে থাকবে কত? 20, আর নিচের লাইনে থাকবে কত? এখানে থাকবে 5, আর এখানে থাকবে 12। আপনি সিম্পল এখানে ধরেন 12 ভোল্ট দেওয়া আছে,
12 ভোল্ট দেওয়া আছে। তো 10 আর 20 উপরে হইলো 30, 12 আর 5 হচ্ছে 17, তাহলে উপরের লাইনে 30, নিচের লাইনে হচ্ছে 17। তাহলে উপরের লাইনে 30 আর নিচের লাইনে যদি 17 থাকে, তাহলে RP ইকুয়ালস টু 1/30 প্লাস 1/17 ইনভার্স। তাহলে 1/30 কি যন্ত্রণা, 1/30 প্লাস 1/17 হলো 10.85। তাহলে এখান থেকে আসবে 10.85। এটা কিসের মান? তুল্য রোধ এত ওহম। এই টোটাল তুল্য রোধ পেয়ে গেছেন এত ওহম। তাহলে মেইন কারেন্ট আই বের করা যাবে না? আই ইকুয়ালস টু কত? বি ডিভাইডেড বাই তুল্য রোধ 10.85। তাহলে 12 1.10, এটাকে ভাগ যদি করেন 1.1 এম্পিয়ার পাবেন হচ্ছে আপনি মোট কারেন্ট, যেটা এখান থেকে বের হয়েছে। কিন্তু আপনাকে বলছে কোন বাহুতে, হয় এটাতে অথবা এটাতে। তার মানে এই যে 10 ওহমের মধ্যে দিয়ে অথবা এটার মধ্যে দিয়ে। দেখেন তো দুইটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে না যখন সাম্যাবস্থায় থাকবে তখন। এখান থেকে আসছে আই কারেন্ট, এখানে আসার পরে উপরের লাইন দিয়ে গেছে I1, নিচের লাইন দিয়ে গেছে I2। তাইলে আপনি হচ্ছে I1 বের করবেন। মনে করেন আপনি কি কোনটা বের করবেন? I1। কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করবেন। কারেন্ট ডিভাইডার রুল I1 ইকুয়ালস টু যেই লাইনের কারেন্ট বের করবো তার বিপরীত লাইনের মোট রোধ 12 আর 5 হচ্ছে কত? 17 ডিভাইডেড বাই উপরের লাইন নিচের লাইনের মোট রোধ। নিচে লিখতে হয় 12 আর 5 হচ্ছে নিচের লাইনে 17 প্লাস উপরের লাইনে 20 আর 10 হচ্ছে 30 ইন্টু মেইন কারেন্ট 1.1। তাহলে কত পাওয়া যায়? 1.1 আনসার আসবে 0.39। হ্যাঁ 0.398 I1 0.398 এম্পিয়ার। তার মানে আপনি পেয়ে গেছেন যে এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়, এটার ভিতর দিয়ে যা যায় এটার মধ্যে দিয়ে সেম যায়। তার মানে আপনি পেয়ে গেছেন যে কিউবের মধ্য দিয়ে বা দ্বিতীয় বাহুর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যায়, এই যে এতটুকু। কখন? যখন সাম্য অবস্থায় থাকবে। যখন সাম্য অবস্থায় তখন কি আপনি এটা বিবেচনা করছেন? মাঝের অংশ নাই, এখানে দেখেন কোনো গ্যালভানোমিটার হিসাব করেন নাই। কিন্তু যখন গ্যালভানোমিটার থাকবে তখন আপনাকে হচ্ছে এটাকে, এই গ্যালভানোমিটারটাকে আপনি আর সরাইতে পারবেন না। যখন অসাম্য অবস্থায় বা সাম্য অবস্থায় যখন থাকবে না তখন আপনাকে এইটা ধরে হিসাব করতে হবে। তখন আপনি কি হিসাব করবেন? এখানে একটা লুপ, এই লুপের মধ্যে একবার কেভিএল ব্যবহার করবেন, এই লুপের মধ্যে আরেকবার কেভিএল ব্যবহার করবেন, এখানে আরেকবার কেভিএল ব্যবহার করবেন। তারপরে এই তিনটা সমীকরণ সমাধান করে সেখান থেকে আপনাকে আইজি এর মানও চাইতে পারে, অথবা এইটার ভিতর দিয়ে যে কারেন্ট যাবে তখন এটা হবে I1, এখানে নতুন নাম দিবেন যে I3, এখানে I2 হইলে এখানে I4। এভাবে এগুলো বের করতে হবে, সেটা অন্য দিন অন্য কোনো আলোচনায় আমরা করব। ওকে, তাহলে এই ছিল আমাদের হুইস্টন ব্রিজ সংক্রান্ত যাবতীয় কাজ কারবার। আশা করি হুইস্টন ব্রিজ থেকে প্রশ্ন আসলে আপনারা আনসার করতে পারবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।